গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে তোমাদের নতুন অধ্যায় শুরু হচ্ছে ক্লাস 8-এর ভৌতবিজ্ঞান ক্লাসের। সেটি হচ্ছে তড়িতের রাসায়নিক প্রভাব। ইংলিশে হচ্ছে আমরা কি বলবো, কেমিক্যাল ইফেক্টস অফ ইলেকট্রিসিটি। কেমিক্যাল ইফেক্টস অফ ইলেকট্রিসিটি। প্রথমেই যে টার্মটি নিয়ে আলোচনা করবো এখানে আসছে যে তড়িৎ পরিবাহিতা বলতে কি বোঝাচ্ছি আমরা। প্রথম টার্ম কি? তড়িৎ পরিবাহিতা। ওকে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ইংলিশ টার্মটা কি? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি মানে হচ্ছে পরিবাহিতা। ওকে, আর তড়িতের ইংলিশ টার্ম ইলেকট্রিক্যাল। তাহলে টোটাল টার্মটা কী হলো? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। কোনো পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ক্ষমতাকে তড়িৎ পরিবাহিতা বলা হয়। খুব সিম্পল, কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ক্ষমতাকে তড়িৎ পরিবাহিতা বলা হয়। এবার দেখো, পদার্থের প্রকৃতি অনুসারে তড়িৎ পরিবাহিতা বিভিন্ন হতে পারে। তাই তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী পদার্থের শ্রেণীবিভাগ, এটা তোমাদের জানতে হবে। একটি শ্রেণীবিভাগ আছে, তো আমরা সেই শ্রেণীবিভাগটাই যাচ্ছি। এই সংজ্ঞাটা দেখে নাও তোমরা। তড়িৎ পরিবাহিতার সংজ্ঞা হচ্ছে কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ক্ষমতাকে তড়িৎ পরিবাহিতা বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বলা হয়। নেক্সট যেটা আসছি, এই তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী পদার্থের শ্রেণীবিভাগ। ছাত্ররা লক্ষ্য করো, বোর্ডে আমি পদার্থের শ্রেণীবিভাগ করেছি তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী। এই শ্রেণীবিভাগটা তোমাদেরকে জানতে হবে যে তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী পদার্থ সাধারণত দু প্রকারের হয়। একটা হচ্ছে সুপরিবাহী পদার্থ, একটা হচ্ছে কুপরিবাহী পদার্থ। ইংলিশ টার্ম কী হবে সুপরিবাহী পদার্থের? গুড কন্ডাক্টর আর ব্যাড কন্ডাক্টর। ওকে, তাহলে তড়িৎ পরিবহনের ক্ষমতা হচ্ছে মূল যে শ্রেণীবিভাগটা, সেটা হচ্ছে দু প্রকার। তাহলে সুপরিবাহী পদার্থকে আবার দেখো দুভাবে ভাগ করা যাচ্ছে। সেটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, অর্থাৎ যেখানে ইলেকট্রন তড়িৎ পরিবহন করছে, আর তড়িৎ বিশিষ্ট পদার্থ। ওকে, এই বিষয়গুলো আমি আসছি। হ্যাঁ, তো তড়িৎ বিশিষ্ট পদার্থ কাকে বলে বা ইলেকট্রনীয় পরিবাহী বলতে কী বোঝায়, যখন পড়াবো তোমাদের আমি বলবো। ধাতব ইলেকট্রনীয় পরিবাহী আবার দু প্রকারের হয়। পদার্থের প্রকৃতি অনুযায়ী হচ্ছে এটা ধাতব পরিবাহী, অধাতব পরিবাহী। ওকে, আর তড়িৎ বিশিষ্ট পদার্থ ক্ষমতা অনুযায়ী, অর্থাৎ তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী আবার দেখো তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এই দুভাবে ভাগ করা যাচ্ছে। তো মূল যে শ্রেণীবিভাগ এটা হচ্ছে এইটা, সুপরিবাহী পদার্থ আর কুপরিবাহী পদার্থ। পদার্থের শ্রেণীবিভাগ তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী। তাহলে সুপরিবাহী পদার্থ আমরা কাদের বলবো? এখন প্রশ্ন হচ্ছে সুপরিবাহী পদার্থ আমরা কাদের বলবো? খুব বুঝতেই পারছো নামটা শুনেই, যে পদার্থের মধ্যে দিয়ে সহজেই তড়িৎ পরিবাহিত হতে পারে তাদের বলবো আমরা সুপরিবাহী পদার্থ। যেমন কি হতে পারে? ধাতু। ওকে, অধাতুর মধ্যে কি হতে পারে? গ্রাফাইট। আর কি হতে পারে? অ্যাসিড। ওকে, পরিবাহী পদার্থকে আমরা দুভাগে ভাগ করেছি। তাহলে এখন আমরা বলবো কি ইলেকট্রনীয় পরিবাহী আর তড়িৎ বিশিষ্ট পদার্থ, এই দুটোভাবে ভাগ করেছিলাম। তাহলে ইলেকট্রনীয় পরিবাহীগুলো আবার ভাগ আছে ধাতব অধাতব পরিবাহী। তাহলে আমরা এই দিকটা নিয়ে আগে ডিসকাস করছি, ইলেকট্রনীয় পরিবাহী এবং ধাতব ও অধাতব পরিবাহী। ওকে, ইলেকট্রনীয় পরিবাহী মানে হচ্ছে ইলেকট্রনিক কন্ডাক্টর। ইংলিশ টার্মটা কি?
ইলেকট্রনিক কন্ডাক্টর। ইলেকট্রনিক কন্ডাক্টর আমরা কাদের বলবো? যে সব পদার্থ মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন হয় না, তাদের ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। যেমন দেখো, উদাহরণ হিসেবে তামা, রূপো, গ্রাফাইট, ঠিক আছে, এগুলো হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, যাদের কি যাদের সাহায্যে কী হচ্ছে, তড়িৎ পরিবহন করছে মুক্ত ইলেকট্রনের সাহায্যে, কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন ঘটছে না। যেমন দেখো, আমি তোমাদের জারণ বিজারণের সময় উদাহরণ দিয়েছিলাম, সিউ থেকে Cu2+ হতে পারে বা Cu2+ থেকে Cu হতে পারে। এই যে ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করছে, এখান থেকে দেখো কপারটা কিন্তু একই থাকছে, রাসায়নিক পরিবর্তন কিছু ঘটছে না। অর্থাৎ উপাদান মৌলগুলোকে নিয়ে যেগুলো আমরা করছিলাম জারণ বিজারণের ক্ষেত্রে, এগুলো হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। তাহলে ইলেকট্রনিক কন্ডাক্টর। আবার ইলেকট্রনীয় পরিবাহীকে পদার্থের আরেকটি প্রকৃতি অনুযায়ী, ধাতু বা অধাতু, সেই অনুযায়ী ধাতব পরিবাহী ও অধাতব পরিবাহী এই দুই ভাগে ভাগ করা যায়। ধাতব পরিবাহী ইংরেজি কী হবে? মেটালিক কন্ডাক্টর। অধাতব পরিবাহী উদাহরণ কী হবে? নন মেটালিক কন্ডাক্টর। ওকে, একটা হচ্ছে মেটালিক কন্ডাক্টর, একটা হচ্ছে নন মেটালিক কন্ডাক্টর। তাহলে মেটালিক কন্ডাক্টর আমরা কাদের বলবো? যেসব ধাতব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, শুধুমাত্র কি হয়, উষ্ণতার পরিবর্তন হয়, তাকে ধাতব পরিবাহী বলা হবে। যেমন সমস্ত ধাতু, সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি বলতে পারো। আর অধাতব পরিবাহী কি বলবো? নন মেটালিক কন্ডাক্টর। যেসব অধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, শুধু উষ্ণতার পরিবর্তন হয়, তাকে অধাতব পরিবাহী বলে। শুধু টার্মটা চেঞ্জ, আর কিচ্ছু চেঞ্জ নেই। উদাহরণ কী হতে পারে? যেমন আগেই বললাম তোমাদের, গ্রাফাইট হতে পারে, গ্যাস কার্বনও হতে পারে। ওকে, এবার চলে আসছি সুপরিবাহী পদার্থের আরেকটি ভাগ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ইলেকট্রোলাইটস। আমরা ইংরেজিতে কী বলি? ইলেকট্রোলাইটস। তাহলে ইলেকট্রোলাইটস বলতে কী বোঝায়? এখন হচ্ছে ইলেকট্রোলাইটস বলতে কী বোঝায় যদি বলা হয়, তাহলে বলবে কি, যেসব পদার্থ গলিত অবস্থায় বা জলে অথবা উপযুক্ত দ্রাবকে, দ্রাবক মানে হচ্ছে সলভেন্ট, দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন হয়, তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। ওকে, আমি তোমাদের তড়িৎ বিশ্লেষণ বোঝানোর সময় আবার তোমাদের ভালো করে বোঝাবো এই বিষয়টি। প্রথমে দেখো যে একটি পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করছে এবং তড়িৎ পরিবহন করার ফলে সম্পূর্ণ রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করছে। যেমন দেখবে অ্যাসিড, ক্ষারক আর লবণের জলীয় দ্রবণ, এগুলো সব কিছু হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে তাদের ক্ষমতা অনুযায়ী মানে কেমনভাবে করতে পারে, ক্ষমতা অনুযায়ী দুভাবে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটস আমরা কাদেরকে বলবো? যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত হচ্ছে। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড ভেঙে যদি যায় কি হয়, Na+ + Cl-, সম্পূর্ণভাবে একটা ক্যাটায়ন একটা অ্যানায়নে ভেঙে যাচ্ছে। ওকে, তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলবো? তাহলে যেগুলো সম্পূর্ণরূপে আয়নিত হচ্ছে না, আংশিকভাবে হচ্ছে, যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় সামান্য সংখ্যক অণু আয়নিত হয়, অর্থাৎ অধিকাংশ অণুই অবিয়োজিত অবস্থায় থাকে। যেমন দেখবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এক্ষেত্রে থাকে অ্যাসিটিক অ্যাসিড, এগুলো সব মৃদু অ্যাসিড। ওকে, যেগুলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে সেগুলো কি হবে? সাধারণত মৃদু ধর্ম প্রকাশ করবে। তাহলে কার্বনিক অ্যাসিড যেমন একটা দেখো, কার্বনিক অ্যাসিডে যদি বিয়োজনটা করি আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কার্বনিক অ্যাসিড যদি আমরা বলি, তাহলে কী হবে? মৃদু অ্যাসিড, এটা H2CO3 যদি ভেঙে যায় তাহলে কী হবে? H+ + HCO3- ভেঙে যাবে, এটা অসম্পূর্ণ বিয়োজন। আবার দেখো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কী হচ্ছে? Na+ Cl- বললাম, ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে CaCl2, তাহলে CaCl2 Ca2+ + 2Cl-, এটাও
পুরোপুরি ভেঙে যাচ্ছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কস্টিক সোডা যদি বলা হয় তাহলে কী হবে, এটা কঠিন পদার্থ, প্রভৃতি কঠিন পদার্থর মধ্যে পড়ছে এগুলো। কস্টিক সোডা কি ভেঙে যাচ্ছে Na প্লাস প্লাস OH মাইনাস। সালফিউরিক অ্যাসিড যদি ঘন হয়, ঘন সালফিউরিক অ্যাসিডের বিয়োজন কীরকম হবে, 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। এগুলো সবই হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ স্ট্রং ইলেকট্রোলাইটস এবং সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো কুপরিবাহী পদার্থ বা ইনসুলেটর বলতে কী বোঝায়। আরেকটি ভাগ তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী। তাহলে যেসব পদার্থের মধ্যে তড়িৎ পরিবাহিত হতে পারে না তাদেরই আমরা কুপরিবাহী পদার্থ বলবো বা অন্তরক পদার্থ বলবো। যেমন কাঁচ, কাঠ, রবার, বেকেলাইট ইত্যাদি, এগুলো সবই হচ্ছে কুপরিবাহী পদার্থ। ওকে, আরেকটি দেখো তোমাদের হয় পদার্থের শ্রেণীবিভাগ, সেটা আমরা দিইনি, সেটা হচ্ছে অর্ধ পরিবাহী পদার্থ। তাহলে আমরা বেসিক্যালি সুপরিবাহী, কুপরিবাহী এবং মাঝামাঝি একটা পাচ্ছি অর্ধ পরিবাহী, সেটা ইন্টারমিডিয়েট বলে আমরা লিখিনি এখানে। অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর বলতে কী বোঝায়, যেসব কঠিন পদার্থ তড়িতের সুপরিবাহী বা কুপরিবাহী নয় এবং যাদের তড়িৎ পরিবাহিতার মান সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের মধ্যবর্তী হয় তাদের বলা হয় অর্ধ পরিবাহী। ওকে, অর্ধ পরিবাহীর উদাহরণ কী হবে, যেমন দেখো সিলিকন SI বড় হাতের S ছোটো হাতের I, জার্মেনিয়াম GE বড় হাতের G ছোটো হাতের E, এগুলো হচ্ছে কী করে অর্ধ পরিবাহী পদার্থ। বোঝা গেল তাহলে শ্রেণী বিভাগটা। তাহলে এইটা তোমাদের ভালো করে পড়ে নেবে যে শ্রেণী বিভাগ করতে দেয় অনেক সময় তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী। নেক্সট তোমাদের একটি বিষয় নিয়ে আসছি আমি, সেটা হচ্ছে যে কঠিন ও তরল পদার্থের তড়িৎ পরিবাহিতার কীভাবে হয় সেটা ব্যাখ্যা। ওকে, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় খুব আসে, কঠিন ও তরল পদার্থের তড়িৎ পরিবাহিতা আলোচনা করো। ওকে, আগেই আমরা বলেছি যে সকল পদার্থ তড়িৎ পরিবহনে সক্ষম তাদের তড়িৎ পরিবাহী বলা হয়। তাহলে কঠিন পদার্থের মধ্যে তড়িৎ পরিবাহিতা যদি আলোচনা করতে বলে তাহলে আমাদেরকে বলতে হবে যে কঠিন পদার্থের মধ্যে কিছু পদার্থ আছে সেগুলি হচ্ছে কি তড়িতের পরিবাহী। সাধারণত ধাতুরা তড়িৎ পরিবহন করে, আবার কিছু পদার্থ কুপরিবাহী হয়, সেগুলো হচ্ছে সাধারণত অধাতু। এর কারণ কি, কারণ ধাতুদের সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনগুলি আলগাভাবে আবদ্ধ থাকে। অর্থাৎ এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, ধাতুর ক্ষেত্রে আনপেয়ার্ড, বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে কি হয় আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। ওকে, আনপেয়ার্ড ইলেকট্রন মানে হচ্ছে কি পেয়ার থাকে না, একটা ইলেকট্রনই থাকে লাস্টের কক্ষে, একটা যদি থাকে বা দুটো সর্বোচ্চ যেটা থাকার কথা একটা কক্ষের মধ্যে তার থেকে কম থাকবে। ওকে, তাহলে বাইরের কক্ষে কি থাকে, ইলেকট্রনগুলি আলগাভাবে আবদ্ধ থাকে বলে এটি সহজেই মুক্ত হয়ে যায় এবং তড়িৎ পরিবহন করতে পারে। যেমন দেখো রূপ, তামা, লোহা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু তড়িতের সুপরিবাহী। আবার কিছু অধাতু আছে, যেমন দেখো কাঁচ, পাথর, কাঠ, কাপড়, প্রভৃতি, এগুলো কি হচ্ছে কঠিন পদার্থ হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন কিন্তু করে না, তড়িতের কুপরিবাহী। আবার দেখো অধাতু হওয়া সত্ত্বেও কিছু ব্যতিক্রম আছে, গ্রাফাইট ও গ্যাস কার্বন অধাতু হওয়া সত্ত্বেও তড়িতের পরিবাহী হয়। ওকে, এগুলো ব্যতিক্রম আছে, তো এর কারণগুলো আমি পরে আসবো যে কেন হচ্ছে এটা, এই ঘটনা, এই ব্যতিক্রমটা কেন ঘটে। জল বা তরল পদার্থের ক্ষেত্রে কি হয়, যদি আয়ন উৎপন্ন হয় তবেই তড়িৎ পরিবহন করতে পারবে। তো সাধারণ অবস্থায় বিশুদ্ধ জল কি হয়, তড়িতের পরিবাহী। সাধারণ অবস্থায় জল তড়িৎ পরিবাহী করে না, বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না, কিন্তু সামান্য যদি অ্যাসিড বা ক্ষার যোগ করে দিই তাহলে তখন সেটা কি হয়, জল আয়নে পরিণত হয় এবং তড়িৎ পরিবহন করে। তাহলে অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে কি শুধুমাত্র কঠিন পদার্থ যে তড়িৎ পরিবহন করে সেটাই সঠিক নয়, বিশেষ কিছু ক্ষেত্রে তরল পদার্থের মধ্যেও তড়িৎ পরিবহন সক্ষম হয়। বোঝা গেল। নেক্সট যে বিষয়টা আসছি সেটা হচ্ছে তোমাদের ক্লাস 7-এ তোমরা পড়ে থাকবে যে এলইডি কি। তো প্রথমেই আমি
বলে রাখি, এই যে এলইডি হলো বিশেষ এক প্রকার ইলেকট্রনিক উপকরণ। তোমরা দেখবে টুনি বাল্ব দেখেছো নিশ্চয়ই, এখন চায়না বাল্ব যে টুনি বাল্বগুলো আসছে, সেই ছোটো ছোটো বাল্বগুলো, সেই বাল্ব, ইলেকট্রনিক বাল্বগুলো, এগুলো কি হয়, লেডের বাল্ব। তো এর উপকরণটা কি, এরা সাধারণত অর্ধপরিবাহী ইলেকট্রনিক উপকরণ, অর্ধপরিবাহী দ্বারা তৈরি হয়, যা তড়িৎ শক্তিকে কি করে, দৃশ্যমান আলোক শক্তিতে রূপান্তরিত করে। সাধারণত এই এলইডি গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড প্রভৃতি অর্ধপরিবাহী উপাদান দ্বারা গঠিত হয়। একটা হচ্ছে কি বললাম, গ্যালিয়াম আর্সেনাইড, এর উপাদান যৌগ। আর একটা কি বললাম, ইন্ডিয়াম ফসফাইড। আগেই বলেছি সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলো হচ্ছে সবই হচ্ছে অর্ধপরিবাহী। ওকে, তো এই অর্ধপরিবাহী উপাদান দ্বারা গঠিত হয় লেডগুলি, লেড আলোগুলি। দৃশ্যমান লেড আলোগুলি সাধারণত কি হয়, এদের দেখবে একটা স্পেসিফিক কালার থাকে, লাল, নীল, সবুজ, কমলা, এই চারটি রং। ওকে, লাল, নীল, সবুজ আর কমলা, বোঝা গেল? তো লেড আলোর উপকারিতাটা কী? কারণ দেখো, লেড আলোর সাহায্যে খুব কম খরচ হয়, বিদ্যুৎটা খুব কম খরচ হয়, অর্থাৎ আমরা আলো পাচ্ছি, বেশি বেশি আলো পাবো এবং বিদ্যুৎ কম উৎপাদন করতে হবে, সেক্ষেত্রে বিদ্যুৎ কম খরচ হবে। ওকে, তো এক্ষেত্রে একটা পরীক্ষা আমরা করতে পারি যে একটা বড় মুখের প্লাস্টিকের যদি আমরা বোতল নিই, তার মধ্যে কিছুটা ছেঁকে নেব আমরা পাতিলেবুর রস বা একটা ভিনিগার নেব। তারপর কি হবে, যে একটা টোস্টারের খোলা দুটো প্রান্ত ওই লেবুর রস বা ভিনিগারের মধ্যে ডোবাতে হবে। তাহলে কি দেখা যাবে? দেখা যাবে যে ব্যাটারি, টর্চের বাল্ব, তারগুলির সাহায্যে বর্তনী, পরীক্ষক বা টোস্টার তৈরি করা হলো। একটা টোস্টার নিজেই তৈরি করলাম আমরা, ব্যাটারি, টর্চের বাল্ব আর তার সাহায্যে বর্তনী, পরীক্ষক বা টোস্টার তৈরি করা হলো। একটি বড় মুখের প্লাস্টিকের ঢাকনা নিয়ে কি করব আমরা, তাতে ছেঁকে নেওয়া পাতিলেবুর রস রেখে দেব আমরা, নেওয়া হলো। এরপর কি করব, টোস্টারের খোলা তার দুটির প্রান্ত ওই লেবুর রসে ডুবিয়ে দেওয়া হলো। ছবিটা আমি আঁকছি, দেখো তোমাদের পাশে। ধরো এটা একটা ব্যাটারি, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এটাকে পজিটিভ করি, এটাকে নেগেটিভ করি। ওকে, এটা আলাদা করে দিলাম। ধরো এখানে একটা কন্টেনারে আমরা পাতিলেবুর রস রেখেছি, ওকে, আর এখানে করব আমরা তারের সাহায্যে এটা বর্তনী, পরীক্ষা, এবং এটা লাইট, এলইডি বাল্ব লাগানো হয়েছে এখানে। এটাকে কী রাখা আছে এখানে, পাতিলেবুর রস বা ভিনিগার দিতে পারি আমরা। এটা হচ্ছে ব্যাটারি। তো এই যে ব্যবস্থাটা আমরা করলাম, তাহলে এটা করার ফলে কি হবে, এরপর টর্চের বাল্বের বদলে যদি আমরা লেডের বাল্ব দিয়ে দিই, তখন কি হবে, লাইটটা জ্বলে উঠবে। কিন্তু যদি আমরা লেডের বাল্ব না দিয়ে এমনি বাল্ব দিলাম, টর্চের বাল্ব দিয়ে এমনি, যে আমাদের আগের যে বাল্বগুলো ছিল সেই বাল্বগুলো যদি দিই,
তখন কিন্তু দেখা যাবে যে বাল্ব জ্বলছে না। এর কারণ কি? পাতিলেবুর রস বা ভিনিগার যাই দিই না কেন, এক্ষেত্রে পাতিলেবুর রসের জায়গায় ভিনিগার দিয়ে যদি আমরা পর্যবেক্ষণ করি তাও একই ঘটনাই ঘটবে। তাহলে পাতিলেবুর রস ও ভিনিগার উভয়ই জৈব অ্যাসিড হলেও এর মধ্যে দিয়ে কি হবে, খুব অল্প পরিমাণ তড়িৎ পরিবাহিত হয়, যা টেস্টারের বাল্ব জ্বালানোর পক্ষে যথেষ্ট নয়। ওকে, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় খুব আসে, কঠিন ও তরল পদার্থের তড়িৎ পরিবাহিতা আলোচনা করো। ওকে, আগেই আমরা বলেছি যে সকল পদার্থ তড়িৎ পরিবহনে সক্ষম তাদের তড়িৎ পরিবাহী বলা হয়। তাহলে কঠিন পদার্থের মধ্যে তড়িৎ পরিবাহিতা যদি আলোচনা করতে বলে তাহলে আমাদেরকে বলতে হবে যে কঠিন পদার্থের মধ্যে কিছু পদার্থ আছে সেগুলি হচ্ছে কি তড়িতের পরিবাহী। সাধারণত ধাতুরা তড়িৎ পরিবহন করে, আবার কিছু পদার্থ কুপরিবাহী হয়, সেগুলো হচ্ছে সাধারণত অধাতু। এর কারণ কি? কারণ ধাতুদের সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনগুলি আলগাভাবে আবদ্ধ থাকে। অর্থাৎ এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, ধাতুর ক্ষেত্রে আনপেয়ার্ড, বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে কি হয়, আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। ওকে, আনপেয়ার্ড ইলেকট্রন মানে হচ্ছে কি পেয়ার থাকে না, একটা ইলেকট্রনই থাকে লাস্টের কক্ষে, একটা যদি থাকে বা দুটো সর্বোচ্চ যেটা থাকার কথা একটা কক্ষের মধ্যে তার থেকে কম থাকবে। ওকে, তাহলে বাইরের কক্ষে কি থাকে, ইলেকট্রনগুলি আলগাভাবে আবদ্ধ থাকে বলে এটি সহজেই মুক্ত হয়ে যায় এবং তড়িৎ পরিবহন করতে পারে। যেমন দেখো রূপ, তামা, লোহা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু তড়িতের সুপরিবাহী। আবার কিছু অধাতু আছে, যেমন দেখো কাঁচ, পাথর, কাঠ, কাপড়, হ্যাঁ প্রভৃতি, এগুলো কি হচ্ছে কঠিন পদার্থ হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন কিন্তু করে না, তড়িতের কুপরিবাহী। আবার দেখো অধাতু হওয়া সত্ত্বেও কিছু ব্যতিক্রম আছে, গ্রাফাইট ও গ্যাস কার্বন অধাতু হওয়া সত্ত্বেও তড়িতের পরিবাহী হয়। ওকে, এগুলো ব্যতিক্রম আছে, তো এর কারণগুলো আমি পরে আসবো কেন হচ্ছে এটা, এই ঘটনা, এই ব্যতিক্রমটা কেন ঘটে। জল বা তরল পদার্থের ক্ষেত্রে কি হয়, যদি আয়ন উৎপন্ন হয় তবেই তড়িৎ পরিবহন করতে পারবে। তো সাধারণ অবস্থায় বিশুদ্ধ জল কি হয়, তড়িতের পরিবাহী। সাধারণ অবস্থায় জল তড়িৎ পরিবাহী করে না, বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না, কিন্তু সামান্য যদি অ্যাসিড বা ক্ষার যোগ করে দিই তাহলে তখন সেটা কি হয়, জল আয়নে পরিণত হয় এবং তড়িৎ পরিবহন করে। তাহলে অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে কি শুধুমাত্র কঠিন পদার্থ যে তড়িৎ পরিবহন করে সেটাই সঠিক নয়, বিশেষ কিছু ক্ষেত্রে তরল পদার্থের মধ্যেও তড়িৎ পরিবহন সক্ষম হয়। বোঝা গেল? নেক্সট যে বিষয়টা আসছি সেটা হচ্ছে তোমাদের ক্লাস 7-এ তোমরা পড়ে থাকবে যে এলইডি কি। তো প্রথমেই আমি বলে রাখি এই যে এলইডি হলো বিশেষ এক প্রকার ইলেকট্রনিক উপকরণ। তোমরা দেখবে টুনি বাল্ব দেখেছো নিশ্চয়ই, এখন চায়না বাল্ব যে টুনি বাল্বগুলো আসছে, সেই ছোটো ছোটো বাল্বগুলো, সেই বাল্ব, ইলেকট্রনিক বাল্বগুলো, এগুলো কি হয়, লেডের বাল্ব। তো এর উপকরণটা কি, এরা সাধারণত অর্ধপরিবাহী ইলেকট্রনিক উপকরণ, অর্ধপরিবাহী দ্বারা তৈরি হয়, যা তড়িৎ শক্তিকে কি করে, দৃশ্যমান আলোক শক্তিতে রূপান্তরিত করে। সাধারণত এই এলইডি গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড প্রভৃতি অর্ধপরিবাহী উপাদান দ্বারা গঠিত হয়। একটা হচ্ছে কি বললাম, গ্যালিয়াম আর্সেনাইড, এর উপাদান যৌগ। আর একটা কি বললাম, ইন্ডিয়াম ফসফাইড। আগেই বলেছি সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম
ইন্ডিয়াম, এগুলো সবই হচ্ছে অর্ধপরিবাহী। ওকে, তো এই অর্ধপরিবাহী উপাদান দ্বারা গঠিত হয় লেড আলোগুলি। দৃশ্যমান লেড আলোগুলি সাধারণত কি হয়, এদের দেখবে একটা স্পেসিফিক কালার থাকে, লাল, নীল, সবুজ, কমলা, এই 4টি রং। ওকে, লাল, নীল, সবুজ আর কমলা, বোঝা গেল? তো লেড আলোর উপকারিতাটা কী? কারণ দেখো, লেড আলোর সাহায্যে খুব কম খরচ হয়, বিদ্যুৎটা খুব কম খরচ হয়, অর্থাৎ আমরা আলো পাচ্ছি, বেশি আলো পাবো এবং বিদ্যুৎ কম উৎপাদন করতে হবে, সেক্ষেত্রে বিদ্যুৎ কম খরচ হবে। এই প্রসঙ্গে একটি পরীক্ষায় তোমাদের আমি দেখাচ্ছি। তো প্রশ্নটা এইভাবে দেওয়া হয়, একটি বড় মুখের প্লাস্টিকের বোতলের ঢাকনা নাও, তার মধ্যে কিছুটা ছেঁকে নেওয়া পাতিলেবুর রস বা ভিনিগার নাও, তারপর তোমার তৈরি টেস্টারের খোলা তার দুটো প্রান্ত ওই লেবুর রস বা ভিনিগারের মধ্যে ডোবাও। কি দেখলে নিজেদের মধ্যে আলোচনা করে লেখো। এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তো আমরা প্রথমে কি করব, এই যে ব্যাটারি দিয়েছি, দেখো ছবিটা এঁকেছি, ব্যাটারি, ওকে, টর্চের বাল্ব, আমরা টর্চের বাল্ব না দিয়ে লেডের বাল্ব নিয়েছি, তারগুলির সাহায্যে বর্তনী পরীক্ষক বা টেস্টার তৈরি করা হলো, এবং দেখো পাতিলেবুর রস রাখা হয়েছে, জৈব অ্যাসিড, এখানে ভিনিগারও রাখা যেতে পারে। ওকে, তাহলে কি দেখব আমরা, এরপর টর্চের বাল্ব নিয়ে আমরা লেডের বাল্ব নিচ্ছি, সেক্ষেত্রে দেখা যাবে কি আলো জ্বলছে। যদি এখানে আমরা লেডের বাল্ব না নিয়ে এমনি বাল্ব নিতাম, আলো জ্বলতো না। কারণ কি, পাতিলেবুর রস, ভিনিগার উভয়ই জৈব অ্যাসিড হলেও এর মধ্যে দিয়ে খুব অল্প পরিমাণ তড়িৎ পরিবাহিত হয়, যা টেস্টারের বাল্ব জ্বালানোর পক্ষে যথেষ্ট নয়, তাই বাল্ব জ্বলছে না। কিন্তু লেড ব্যবহার করলে আলো জ্বলে উঠছে। ওকে, তাহলে খুব অল্প বিদ্যুৎ খরচে আমরা আলো জ্বালাতে পারছি লেডের আলোর মাধ্যমে। ওকে, সামান্য বিদ্যুৎ যদি তারের মধ্যে দিয়ে যায়, তাহলে লেড, আর একটা প্রশ্ন তোমাদের এরপরে আমি আসছি, যে যদি খুব অল্প পরিমাণ বিদ্যুৎ তারের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে লেড লাগানো টেস্টার দিয়ে বোঝা সম্ভব নয়। তখন তরলের তড়িৎ পরিবাহিতা কীভাবে বুঝবে? ওকে, আমি এই প্রশ্নটায় আসছি, তোমরা লক্ষ্য, এটা আমি মুছে দিচ্ছি, তারপরে আমি আসছি, ওটা বোঝাচ্ছি। ছাত্ররা, যে প্রশ্নটির কথা বলছিলাম আমি, দেখো এভাবে দেওয়া হবে প্রশ্নটি, সামান্য পরিমাণ বিদ্যুৎ যদি তারের মধ্যে দিয়ে যায়, তা কিন্তু লেড লাগানো টেস্টার দিয়ে বোঝানো সম্ভব নয়। তখন তরলের তড়িৎ পরিবাহিতা কীভাবে বুঝবে? তরল পদার্থের মধ্যে কঠিনের থেকে তাপ কম পরিবাহিত হয়, সেই জন্য তখন তরলের তড়িৎ পরিবাহিতা কীভাবে বুঝবে? তাহলে অ্যান্সারটা কীভাবে লিখবো? অ্যান্সার, মেন যে থিমটা হচ্ছে অ্যান্সারের, সেটা হচ্ছে চুম্বক শলাকার দ্বারা, যে চুম্বক শলাকার বিক্ষেপ দ্বারা তড়িৎ পরিবাহিতার পরীক্ষা করব আমরা, সেই বিক্ষেপ দ্বারাই বোঝা যাবে। কি করব? খুব সামান্য পরিমাণ তড়িৎ তারের মধ্যে দিয়ে গেলে লেড লাগানো টেস্টারের সাহায্যে তা ধরা পড়ে না বলে, সেক্ষেত্রে তড়িৎ পরিবাহী তারটিকে বর্তনীতে যুক্ত থাকা অবস্থায় উঁচু করে ধরতে হবে। এরপর কি করতে হবে, কি উত্তর দক্ষিণ বরাবর স্থির হয়ে থাকা একটি চুম্বক শলাকাকে তার নিচে ধরতে হবে। ওই অবস্থায় যদি চুম্বক শলাকাটি যদি বিক্ষিপ্ত হয়, তাহলে বুঝতে হবে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর যদি বিক্ষিপ্ত না হয়, তাহলে জানতে হবে তারের মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে না। তাহলে এর কারণ সে বলা যাচ্ছে কি, তড়িতের প্রভাবে ওই তারে চৌম্বক ধর্ম সৃষ্টি হয়, যার ফলে আমরা তড়িৎ চুম্বক সৃষ্টি করি, তড়িৎ চুম্বকত্বের সৃষ্টি হয় আর কি। তো তড়িতের প্রভাবে ওই তারে চৌম্বক ধর্ম সৃষ্টি হয়েছে, এইভাবেই কোনো তরলের মধ্য দিয়ে সামান্য তড়িৎ পরিবাহিত হচ্ছে কি না তা বোঝা যায়। ওকে, তাহলে এটা খুব ভালো প্রশ্ন ছিল, তোমরা পড়ে নেবে এটা। ওকে, পরের দিন আমি তোমাদের তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আজকে এইটুকুই তোমাদের ক্লাস, তোমরা ভালোভাবে ক্লাসগুলো ফলো করো, দেখো,
গুড বাই, সবাই ভালো থেকো।